বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়। আবহের এবারের আয়োজনে থাকছে কিরিটির আবির্ভাবের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা শুনেছিলেন যে কিভাবে কিরিটি সুব্রতের কাছ থেকে কালো পাথরের ড্রাগনটি লাভ করে। কালো ভ্রমর নামক এক দস্যুর হাতে অমরবাবুর মৃত্যু ঘটে। অমরবাবুর ভাইপো বনমালী বসু সেই মৃত্যুর সংবাদ সুব্রত, সনৎ ও রাজুকে জানায়। সত্যি কি কালো ভ্রমর অমরবাবুকে খুন করেছে? জানতে হলে শুনতে থাকুন কিরিটির আবির্ভাব। কণ্ঠ দিয়েছেন অঞ্জন মল্লিক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত পর্বের পর থেকে এত বড় একটা দুঃখের সংবাদ সকলের মনই যেন কেমন বিষণ্ণ করে দেয়। সেই উইল সংক্রান্ত ঘটনাটা কি আজ পর্যন্ত কেউ ভুলতে পেরেছে? ভাবতেও গায়ে কাটা দেয়। সুব্রত ভাবছিল, অজানা বন্ধু কেমন করে ছায়ার মতোই পাশে পাশে থেকে সেদিন তাদের সকলকে সকল বিপদের কবল থেকে আড়াল করে রক্ষা করেছিল। এক কথায় বলতে গেলে মিস্টার বসু না থাকলে ওই বিপুল সম্পত্তি প্রাপ্তি তাদের ভাগ্যে রম্ভা প্রাপ্তিতেই পরিণত হতো। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেল। সর্বপ্রথম সনতি এই নীরবতা ভঙ্গ করে বনমালীবাবুর দিকে তাকিয়ে বললে, তা আপনি এখনো বার্মা যাত্রা করেননি কেন বনমালীবাবু? সনতের প্রশ্নটা শুনে বনমালী বসু যেন প্রথমে একটু চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, যায়নি তার কারণও আছে। প্রথমত সেই বিদেশ বহুই মগের দেশ, কাউকে জানি না, চিনিও না কাউকে। দ্বিতীয়ত মশাই, সত্যি কথা বলতে কি, আমি একটু ভীত প্রকৃতির লোক। খবরের কাগজে আপনাদের কথা ও কাকার সঙ্গে আপনাদের আলাপ পরিচয়ের কথা পড়েছিলাম, এবং পরে কাকাও আমাকে আপনাদের সম্পর্কে চিঠি দিয়েছিলেন। ডিআইজি তার পাওয়ার পর প্রথমটা অনেক ভাবলাম, এবং ভাবতে ভাবতে কেন জানি না আপনাদের কথাই মনে পড়ল। তারপর থেকে অনেক কষ্টে আপনাদের ঠিকানা জোগাড় করে এখানে আসছি। এখন যদি আপনাদের সহানুভূতি ও সাহায্য পাই। এ পর্যন্ত বলে বনমালীবাবু থামলেন। সনতি আবার প্রশ্ন করে, আচ্ছা বনমালীবাবু, ঠিক কী ধরনের সাহায্য আপনি আমাদের কাছ থেকে আশা করে এখানে এসেছেন বলুন তো? কারণ এক্ষেত্রে যে ঠিক কিভাবে আপনাকে আমরা সাহায্য করতে পারি, সত্যি কথা বলতে কি যেন ঠিক বুঝে উঠতে পারছি না। সাহায্য অবশ্যই আপনারা আমাকে অনেকভাবেই করতে পারেন, তবে যে জন্য আমি এতদূর আশায় ছুটে এসেছি, যদি আপনাদের একটিবার দয়া করে আমার সঙ্গে রেঙ্গুনে যান, তাহলে আপনাদের সকলের সাহায্য হয়তো ব্যাপারটা একটু ভালো করে অনুসন্ধান করে দেখতে পারতাম। তাছাড়া আত্মীয় বলতে আমার ওই কাকাই যে একজন বেঁচে ছিলেন। ভদ্রলোকের কণ্ঠস্বর অশ্রুসিক্ত হয়ে ওঠে। একটু থেমে আবার বলতে শুরু করেন, অবশ্যই বলাই বাহুল্য যে আপনাদের যাতায়াতের সর্ববিধ খরচ আনন্দের সঙ্গে আমি বহন করব। খরচের কথা বাদ দিন বনমালীবাবু, যেভাবে আমরা, বিশেষ করে আমি অমরবাবুর কাছে ঋণী, সাহায্যের অর্থের কথা সেখানে উঠতেই পারে না। কথাটা বলে সুব্রত। তাছাড়া আমার কেন যেন মনে হচ্ছে মিস্টার রায়, আমার খুড়োমশাইয়ের এই নিষ্ঠুর হত্যার ব্যাপারে কোথাও যেন একটু বেশ গোলমাল আছে। গোলমাল আছে মানে? সুব্রত প্রশ্ন করে। হ্যাঁ, গোলমাল। ভেবে দেখুন, হত্যায় যখন তাকে করা হলো, তখন অমন করে হত্যাকারী অস্ত্রের সাহায্যে মৃত ব্যক্তির মুখ বিকৃত কেন করে গেল? কি তার উদ্দেশ্য ছিল? তারপর সংবাদপত্রে ওই যে দস্যু কালো ভ্রমরের কথা ইঙ্গিত করা হয়েছে। কারণ ভেবে দেখুন, আপনাদের উইলের ব্যাপারে আমার কাকা আপনাদের সাহায্য করায় ওই কালো ভ্রমরের বিপক্ষে তাকে দাঁড়াতে হয়েছিল। সে ব্যাপারে কালো ভ্রমরের একটা আক্রোশ কাকার উপর থাকাটাও অসম্ভব নয়। তাতে করে ওই দস্যুকেই আবার সন্দেহ হয়। তাছাড়া আপনাদের উইলের ব্যাপার নিয়ে কালো ভ্রমরের দলের সঙ্গে বহু সংঘর্ষ হয়েছে বলেও ও বিষয়ে আপনাদের খানিকটা সাক্ষাৎ অভিজ্ঞতাও তো আছে। এই সব কারণেই আমি আপনাদের সাহায্য প্রার্থী হয়ে এসেছি। সনৎ বললে, কিন্তু এ হত্যার ব্যাপারে আদতে কালো ভ্রমরের কোনো হাত নাও থাকতে পারে। কালো ভ্রমরের ঘাড়েই বা দোষ চাপাচ্ছেন কেন? হত্যার ব্যাপারে কালো ভ্রমর যে জড়িত আছে এমন কোনো নির্দেশনা কি পাওয়া গেছে, কিংবা সে কিছু করে রেখে গেছে? সবটাই তো সংবাদপত্রের অভিমত। সনতের কথায় বাধা দিয়ে সুব্রত রাজু বলে উঠল, সে তুমি যাই বলো সনতদা, আমরা একেবারে হলপ করে বলতে পারি, কালো ভ্রমর ছাড়া এ ব্যাপারে আর কারো হাত নেই।
মনে পড়ে তোমার সেই রেঙ্গুনের বাড়িতে একদিন সন্ধ্যাবেলা বাক্স করে সেই চিঠি আর ড্রাগন পাঠাবার কথা? সেসব কথা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি এত তাড়াতাড়ি? না, ভুলিনি এত তাড়াতাড়ি, কিন্তু সে ব্যাপারের সঙ্গে এমন কি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে সুব্রত, সেটাই ভাই যেন বুঝে উঠতে পারছি না। কেন? সেই চিঠি ও ড্রাগন পাঠাবার পর অমরবাবুর এইরূপ শোচনীয় মৃত্যু, এরপরও কি তোমার বোঝবার অসুবিধা হচ্ছে? অসুবিধাটা ঠিক কালো ভ্রমরের এই ব্যাপারে জড়িত থাকার সম্ভাবনাটাই নয়, অন্য কিছু। কি? সময় হলে বলবো, এখন না। সনদ যেন ইচ্ছা করেই চুপ করে যায়। আমি কিছু বুঝে উঠতে পারছি না সনদদা, এই সোজা ব্যাপারটাকে তুমি এত ঘুরিয়েই বা দেখছো কেন? সহসা বনমালীবাবু প্রশ্ন করলেন, আপনার বুঝি এই মৃত্যুর ব্যাপারে সন্দেহ হচ্ছে সনদবাবু? ভৃত্য এসে ঘরের মধ্যে ওই সময়ে প্রবেশ করল। বললে, মা বলেছেন খিচুড়ি তৈরি হয়ে গেছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। আপনাদের কি খাওয়ার জায়গা করা হবে? সনদ জবাব দিল, হ্যাঁ, জায়গা করে দিতে বলোগে। তাহলে বনমালীবাবু, আপনিও এই গরিবের ঘরে দুটো খুদকুড়ো যা হয়, আশা করি আপত্তি নেই। বিলক্ষণ, এ কথা আবার জিজ্ঞাসা করতে হবে কেন? আপনারা না বললেও আমি সেদেই খেতাম। আমার আবার হোটেলে খাওয়ার তেমন সহ্য হয় না। আহারের স্থান হলে সকলে একত্রে গিয়ে খেতে বসল এবং বেশ তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ হলো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। প্রমত্ত বায়ুর হাহাকারে দিগন্ত ঝঙ্কিত কম্পিত হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে চোখ যেন ঝলসে যায়। সেই ঝড়বাদলের রাত্রে সুব্রতই যেচে বনমালীবাবুকে সেখানে থাকতে অনুরোধ জানালে। তিনিও সম্মত হলেন। একতলার বৈঠকখানার পাশের ঘরে বনমালীবাবুর শয়নের বন্দোবস্ত করে দেওয়া হলো। রাত যত বাড়তে থাকে সেই সঙ্গে ঝড় ও জলের প্রকোপও যেন বৃদ্ধি পেতে থাকে। বনমালীবাবুকে এইভাবে যেচে বাড়িতে স্থান দেওয়াটা গোড়া হতেই যেন সনতের মনোপুত হয়নি। তার পরামর্শ না নিয়েই কেন যে সুব্রত বনমালীবাবুকে গৃহে স্থান দিল? সনতের চোখে ঘুম আসছিল না। তাই সে এক সময় ঘর থেকে বের হয়ে বাইরের টানা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে নিশীত রাতে তাণ্ডবলীলা দেখছিল। বাইরের রুদ্রতাণ্ডব কি তার মনের মধ্যেও তাণ্ডব শুরু করেছে? পাশের ঘরেই সুব্রত ও রাজু অঘোরে নিদ্রা দিচ্ছে, আর তার পাশের ঘরে শুয়ে বনমালীবাবু। এলোমেলো চিন্তা করতে করতে একসময় বুঝি সনদ কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সহসা কে যেন নিঃশব্দে সনতের কাঁধের উপর হাত রাখলে। কে? চমকে উঠে সনদ ফিরে তাকায়। বারান্দার সিলিংয়ে ঝোলানো ম্রিয়মান বৈদ্যুতিক আলোর খানিকটা তীর্যক গতিতে এসে এদিকে পড়েছে। আগন্তুক বললে, আমায় চিনতে পেরেছ সনদবাবু? সনদ যেন আগন্তুকের কথায় এতটুকুও ভয় পায়নি। এমনিভাবে ঠোঁটের কোণে মৃদু এক টুকরো হাসি টেনে এনে বিদ্রুপাত্মক কণ্ঠে বললে, তোমার কি মনে হয় বন্ধু? 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 চমৎকার, কিন্তু তোমার নামে যে একটা পরোয়ানা আছে। পরোয়ানা? কিসের পরোয়ানা তা শুনতে পাই না। নিশ্চয়ই কালো ভ্রমরের গৃহের হাজিরা দেওয়ার। তাহলে বলবো তুমি বা তোমার দলপতি এখনো সনত রায়কে ঠিক চিনতে পারোনি। চিনিনি তোমাকে? কে বললে? পাশ হতে চাপা কণ্ঠে অপর কেউ যেন বলে উঠল অকস্মাৎ। অস্পষ্ট আলোছায়ার বারান্দাটা যেন আশু এক ভৌতিক সম্ভাবনায় থমথম করে ওঠে সহসা। আকাশ ভেঙে যেন আজ রাত্রে বৃষ্টি নেমেছে, ঝমঝম ঝমঝম। সে অবিশ্রাম একটানা শব্দেও পার্শ্ববর্তী আগন্তুকের কণ্ঠস্বর শুনতে কষ্ট হয় না সনতের। অতর্কিতে সেই কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে চমকে ওঠে সনদ ফিরে তাকায়। ইতোমধ্যে ঠিক তার পশ্চাতে কখন যে আরও চারজন নিঃশব্দে উপস্থিত হয়েছে তা সে টেরও পায়নি। প্রথমটা সে অতর্কিতে এতগুলো লোকের আবির্ভাবে বিস্মিত বিমূঢ় হয়ে গিয়েছিল, কিন্তু নিমেষে নিজেকে সামলে নেয়। একটু বেচাল বা অসতর্ক হলেই লোকগুলো যে তার উপরে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সনদ ভেবেই পায় না কি উপায়ে সে নিজেকে এই মুহূর্তে রক্ষা করতে পারে। তোমাদের কি উদ্দেশ্য তা জানতে পারি কি? কেন বন্ধু, এখনো কি তোমার সেই কথা বুঝতে কষ্ট হচ্ছে
নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাওনি যে কালো ভ্রমরের প্রতিশ্রুতির টাকা বা কালো ভ্রমরের ন্যায্য পাওনা এখন শোধ করনি তুমি। কালো ভ্রমরের ন্যায্য পাওনা? তা পাওনাই বটে। এত বড় বিপদের সম্মুখীন হয়েও সনতের কণ্ঠস্বর অবিচলিত। বলে, বেশ, সেই টাকা আমি কালই দিয়ে দেব। অনেক দেরি করে ফেলেছ সনৎবাবু। সুদে আসলে সে টাকার অঙ্ক তোমার ক্ষমতার বাইরে চলে গেছে। কিভাবে যে এখন তোমাকে সেটা শোধ করতে হবে সে কথা কালো ভ্রমর তোমায় যথাসময়ে বাতলে দেবে। রূঢ় বিদ্রুপাত্মক কণ্ঠে লোকটি বলে। লোকটার শেষ কথাগুলি যেন মুখে আটকে গেল। বিদ্যুৎ গতিতে সনতের বজ্রমুষ্টি ভীম বেগে এসে লোকটা চোয়ালে আঘাত করল। সনৎ দ্বিতীয়বারের মতো মুষ্টি উত্তোলনের আগেই দুজন তাকে পশ্চাৎ দিক থেকে চকিতে জাপটে ধরল। আক্রান্ত হয়ে সনৎ নিজেকে মুক্ত করবার জন্য প্রথমে সামনে যে ছিল তাকে পা দিয়ে লাথি বসালো। ধর শয়তানটাকে, শক্ত করে চেপে ধর, কে যেন বলে। সনৎ ইতিমধ্যে নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে সিংহ বিক্রমে সম্মুখের লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে সঙ্গে সঙ্গে পাশের লোক দুটিও সনৎকে দুপাশ হতে আক্রমণ করল। অন্ধকার জলে ভেজা বারান্দায় ওদের হুটোপুটি চলতে লাগলো। এমন সময় কোথা থেকে ছায়ার মতো আরও দুজন লোক এসে হাজির হলো। কাজেই সনৎকে শীঘ্রই বিপক্ষ দলের কাছে হার মানতে হলো। এতগুলো লোকের মিলিত আক্রমণে পরাজিত সনতের মুখটা ততক্ষণ আক্রমণকারীদের মধ্যে একজন ক্ষিপ্র হস্তে বেঁধে ফেলেছে এবং দুজনে মিলে তাকে কাঁধে তুলে নিয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে সকলে সনৎকে বয়ে রাস্তায় এসে নামল। ওদের বাড়ির অল্প দূরেই রাস্তার উপর বৃষ্টির মধ্যে একখানা মোটর গাড়ি দাঁড়িয়েছিল। লোকগুলো তাড়াতাড়ি সনৎকে নিয়ে সেই গাড়ির মধ্যে তুলল। পরমুহূর্তেই গাড়িটি ছেড়ে দিল। পরদিন সকালে যখন রাজুর ঘুম ভাঙল, সে দেখলে সুব্রত তখনও ঘুমাচ্ছে। সে তাড়াতাড়ি উঠে সুব্রতকে ডেকে বললে, এই সুব্রত, ওঠ ওঠ, অনেক বেলা হয়েছে। রাজুর ডাকে সবে সুব্রত চোখের পাতা রগড়াতে রগড়াতে শয্যার উপরে উঠে বসেছে, ভৃত্য এসে ঘরের মধ্যে প্রবেশ করে। বরদাদাবাবু উঠেছেন শিবু? সুব্রতই প্রশ্ন করে। তিনি তো তার ঘরে নেই। নেই? আর কালকে সেই বাবুটি? না, তিনিও নেই। সে আবার কি? এত সকালে গেল কোথায় তারা? বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষাসিক্ত প্রকৃতির দিকে তাকিয়ে রাজু বলে, এই বৃষ্টির মধ্যে কোথায় আবার গেল তারা? মা এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হ্যাঁ রে, সনৎ কোথায় গেছে জানিস? তাকে দেখলাম না তো তার ঘরে। না তো মা, রাজু জবাব দেয়। চল তো রাজু, ওদের ঘর দুটো একবার ঘুরে দেখে আসি। প্রথমে রাজু ও সুব্রত এসে সনতের ঘরে প্রবেশ করল। নিভাজ শয্যা দেখে মনে হয় রাত্রের শয্যা স্পর্শ পর্যন্ত করা হয়নি। হঠাৎ সামনে টিপয়ের ওপর সুব্রতর নজর পড়ে। জলের গ্লাসটা চাপা দেওয়া একটা ভাঁজ করা হলুদ বর্ণের তুলট কাগজ। সুব্রত এগিয়ে এসে কাগজটা তুলে চোখের সামনে মেলে ধরতেই বিস্ময়ে আতঙ্কে যেন স্তব্ধ হয়ে যায় ও। সেই ভ্রমর আঁকা চিঠি। নমস্কার, চিহ্ন দেখেই চিনবে। সনৎকে নিয়ে চললাম। ভোরের জাহাজেই বার্মা যাব। ইচ্ছে হলে সেখানেই সাক্ষাৎ করতে পারো। ইতি কালো ভ্রমর। কিরে ওটা? রাজু এগিয়ে আসে। সুব্রত চিঠিটা রাজুর হাতে তুলে দেয় নিঃশব্দে। আবার সেই কালো ভ্রমর? মরিয়া না মরে রাম, এ কেমন বৈরী! কি বোকাটাই না সকলকে বানিয়ে গেল। শয়তান, ডিব্রুগড় থেকে আসছি, অমরবাবুর ভাইপো, ধাপ্পাবাজ। সনৎ কি তবে ওই শয়তানটাকে চিনতে পেরেছিল? গত রাত্রের আগাগোড়া ব্যাপারটার মধ্যে তার এতটুকু উৎসাহ ছিল না। সে যেন এড়াতেই চাইছিল, বলে রাজু। রাগে দুঃখে অনুশোচনায় সুব্রত নিজের চুল যেন নিজেই টানতে ইচ্ছে করে। এত বড় আফসোস সে রাখবে কোথায়? দেওয়ালে টানানো ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে সুব্রত দেখল বেলা তখন 8:15। 7:30 জাহাজ ছেড়ে চলে গেছে। বাইরের দিকে তাকায়। বৃষ্টি থেমেছে, মেঘ ভাঙা আকাশে সূর্যের আত্মপ্রকাশ স্নিগ্ধ সুন্দর। এখন তাহলে কি করা যায় বলো তো সু? আর দেরি করা নয়, চল এখনই গিয়ে আগে থানায় একটা ডায়েরি করে আসি। তাতে কি সুবিধা হবে? তাহলে অন্তত বেতারে জাহাজের ক্যাপ্টেনকে একটা সংবাদ দেওয়া যেতে পারে
যদি আজকের জাহাজেই তারা গিয়ে থাকে। তারপর তারপর সামনে শনিবার জাহাজের সিট পাই ভালো, না হয় পরের মঙ্গলবার আমাদের রেঙ্গুনের জাহাজ ধরতে হবে, সে যে উপায়ই হোক। শুধু রেঙ্গুন কেন, সনদদার খোঁজে পৃথিবীর আর এক প্রান্ত যেতে হলেও যাব। আমি খুঁজে বের করবই। আর একবার সেই শয়তান শিরোমণির সঙ্গে মুখোমুখি দাঁড়াবো। সে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, স্ক্রাউন্ডেল। মা এসে ঘরে প্রবেশ করলেন। তোদের চা জুড়িয়ে গেল। পরক্ষণেই ওদের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? সুব্রত মার হাতে চিঠিটা তুলে দেয়। চিঠিটা পড়বার সঙ্গে সঙ্গে এক অস্ফুট কাতরোক্তি মার কণ্ঠ হতে নির্গত হয়ে আসে। সর্বনাশ! কালো ভ্রমর! সুব্রত দাঁতের দাঁত চেপে কঠিন স্বরে বললে, হ্যাঁ মা, আবারও সেই কালো ভ্রমর, কিন্তু বা সত্যি সত্যি তার পাপের ভরা পুণ্য হয়েছে। কথাবার্তায় সময় নষ্ট না করে কিছু জলখাবার ও চা খেয়ে রাজু ও সুব্রত তাড়াতাড়ি লালবাজারের দিকে ছুটল। লালবাজারে গিয়ে তারা একেবারে ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে সব বললে। ওদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনে সাহেব আবশ্যকীয় সব কথা নোট করে নিলেন এবং বললেন, বাবু, তোমাদের কথা শুনে আমি আশ্চর্য। এ একেবারে মিরাকল। যা হোক, আমি এখনই জাহাজের ক্যাপ্টেনকে বেতারের সংবাদ প্রেরণের সব বন্দোবস্ত করছি। সুব্রত লালবাজার থেকে নিষ্ক্রান্ত হয়ে পোস্ট অফিসে গিয়ে রেঙ্গুনের সিআইডি অফিসার ইন্সপেক্টর সলিল সেনকে একটা তার করে দিল, সনদ সম্পর্কিত সকল ব্যাপার জানিয়ে। তারপরই দুজনে গেল জাহাজের বুকিং অফিসের দিকে। জাহাজ ছাড়বে শনিবার, পরশুর পরের দিন, এবং সেই জাহাজে দুখানা সিট রিজার্ভের সব বন্দোবস্ত করে যখন ওরা বাড়ির দিকে পা বাড়ালো, তখন প্রখর রৌদ্রে সারা পৃথিবী যেন ঝলসে যাচ্ছে। কর্মচঞ্চল শহরের বুকে অগণিত নরনারী ও বাস ট্রামের আনাগোনার শব্দ। ফিরতি পথে ওরা যে রাস্তা দিয়ে আসছিল তার দুপাশে চীনাপট্টি। সেই চীনাপট্টি দিয়ে চলতে চলতে একসময় রাজু চাপা গলায় সুব্রতকে বললে, একটা লোক অনেকক্ষণ আমাদের পিছু নিয়েছে সুব্রত। সুব্রত পিছন পানে না তাকিয়ে বললে, তাই নাকি? অন্তত আমার তো তাই মনে হয়। লোকটা কি বাঙালি? না, বর্মী বলে মনে হয়। কি করে বুঝলে যে লোকটা আমাদের পিছু নিয়েছে? রাজু প্রতিউত্তরে একটু হাসলে মাত্র। তারপর বললে, তুই ভুলে যাচ্ছিস রে, একদিন এ দলে আমি বহু ঘোরাফেরা করেছি। শিকারি বিড়ালের গোপ দেখলেই আমার চিনতে কষ্ট হয় না। আচ্ছা, ওকে অনুসরণ করতে দে, দেখা যাক লোকটার দৌড় কত দূর পর্যন্ত। একটা কাজ করলে হয় না? কি? আয়, শ্যামবাজারে একটা ট্রামে এখন উঠি, খানিকটা ঘুরে ফিরে পরে বাড়ি যাওয়া যাবে। মন্দ কি, বেশ তো। চট করে তারা একটা শ্যামবাজারগামী ট্রামে চেপে বসল।